বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আমি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা শেয়ার করতে যাচ্ছি বা আপডেট শেয়ার করতে যাচ্ছি। এটা আমার অ্যানালিসিস দেওয়া আছে বা দেওয়া ছিল, আপনারা দেখেন না। আমি একটা জিনিস আপনাদেরকে বারবার বলতে চাই, আপনারা আমাকে বারবার একই শেয়ারের 2 দিন পর পর রিকোয়েস্ট করলে কি আমি দিতে পারবো? কালকে সোনার বাংলা দিছি, আজকে আবার রিকোয়েস্ট করে সোনার বাংলা। যিনি রিকোয়েস্ট করে তিনি একটু দেখে না যে এটার অ্যানালিসিস আছে কি না, দিছে কি না, দিলে কবে দিছে। তারপর ধরেন এরকম আরেকটা আইটেম ম্যাগনা অ্যানালিসিস রেগুলার বেসিসে দিয়ে রাখছি, অনেক দিন কয়েকদিন পর পর দিছি, কিন্তু আপনারা একটু সার্চ দিয়ে দেখার প্রয়োজনটা ফিল করেন না কেন আমি জানি না। আপনারা সার্চ দিয়ে দেখবেন যে আছে কি না, থাকলে আপডেট আছে কি না, টার্গেট ওকে আছে কি না। একটা অ্যানালিসিস নিয়ে তো 3 মাস রেখে দেওয়া যায়। যেহেতু আপনি 3 মাসের জন্য বিনিয়োগ করতেছেন, 5 মাসের জন্য বিনিয়োগ করতেছেন, টার্গেটে না যাওয়া পর্যন্ত রেখে দেওয়া যায়। যাই হোক, আপনারা এটা একটু বুঝবেন। আপনারা একই শেয়ারের জন্য 2-3 দিন পর পর, 4-5 দিন পর পর অ্যানালিসিস চান, এটা তো আমার জন্য কষ্টকর হয়ে যায়। আমি তো এত অ্যানালিসিস দেওয়া আমার পক্ষে সম্ভব না। কেন ভিডিওটা থাকে, যারা সাবস্ক্রাইবার আছে, যারা আগ্রহী আছে, তারা সার্চ দিয়ে বের করে দেখবে অ্যানালিসিস আছে কি না, আসলে থাকলে কী বলতেছে। যদি না থাকে, না পায়, তারপরে গিয়ে একটা অ্যানালিসিস চাওয়ার ব্যাপারটা আসে। আশা করি বুঝতে পারছেন। আসেন এখন অনেক দিন পর ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিচ্ছি। ইস্টল্যান্ড মূলত দেখেন, ওই যে সাইডওয়ে বা টাইম কারেকশান, সেটার মধ্যে ছিল অনেক দিন, অনেকটা ঢাকা ইন্স্যুরেন্সের মতো। কালকে ঢাকা ইন্স্যুরেন্স আর নর্দার্ন ইন্স্যুরেন্সে অ্যানালিসিস দিছি। আলহামদুলিল্লাহ আজকে থেকে এগুলো বুলিশ হয়ে গেছে বা আজকে থেকে মুভ করা শুরু করছে। এই যে এই পুরো জায়গাটা ছিল সাইডওয়ে বা টাইম কারেকশান। হ্যাঁ, এটা টাইম কারেকশান, এটা কনসলিডেশন না, এটা মূলত টাইম কারেকশান। এই টাইম কারেকশান পার করে ইস্টল্যান্ড উঠে আসতেছে এবং রেজিস্ট্যান্স ব্রেক করে সে প্রাইস ছাড়ছে। আজকে প্রাইস ছাড়ছে কেন আমি একটু দেখার চেষ্টা করি, তারপরে বলতে হবে। রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে নাই, এর মধ্যে রয়ে গেছে। প্রাইস উঠে রেজিস্ট্যান্স লেভেলে নেমে আসছে, বরাবর রেজিস্ট্যান্স লেভেলে নেমে আসছে। এখন দেখেন ইস্টল্যান্ডের অ্যানালিসিসটা আমি দিচ্ছি। আপনারা এই অ্যানালিসিস দিয়ে তো 3 মাস যাবে, কিন্তু আপনারা সার্চ দিয়ে দেখবেন না, তাহলে তো আর বারবার তো অ্যানালিসিস দেওয়া সম্ভব হবে না। আপনারা জানান না হয়তো অনেকে যে সার্চ দিলে পাওয়া যায়, অ্যানালিসিস দেওয়া আছে কি না দেখা দরকার এগুলা। তো ইস্টল্যান্ড আজকে প্রাইস ছাড়ছে, কোনো সমস্যা নাই। আশা করি কালকে আবার উঠে আসবে এবং কালকে সত্যিকারের ব্রেকআউট করার সম্ভাবনাটা বেশি। ইস্টল্যান্ড খারাপ পজিশানে ছিল, ওইখান থেকে এতটুকু আসছে এবং এতটুকু আসতেই সে এত বড় আকারের টাইম কারেকশান ছিল বা সাইডওয়েতে ছিল। এটা পুরাটাই বেসিক্যালি সাইডওয়ে, আপনারা এখন আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, ইস্টল্যান্ড প্রাইস ছাড়ছে, অসুবিধা নাই, কোনো সমস্যা আমি দেখতেছি না। আশা করি এবার আমি একটু উইকলি দেখব। হ্যাঁ, ইস্টল্যান্ডের একটু উইকলিতে একটু পজিশন দুর্বল, মোটামুটিভাবে একটু দুর্বল। এই জন্য ইস্টল্যান্ডের আবার পাওয়ার শো করারও ব্যাপার আছে। পাওয়ার মানে মোমেন্টাম দিয়ে উঠে আসার ব্যাপার আছে। এই দুর্বল থাকার কারণে ইস্টল্যান্ডের উইকলিতে দেখেন বাই সিগন্যাল আছে, কনভার্জেন্স আছে, MACD-তে ক্রস ওভার আছে, সব কিছু ওকে আছে। উইকলিতেও সে বুলিশ, বাই সিগন্যাল, ফিউচার ক্লাউড গ্রিন, সব কিছু ওকে আছে উইকলিতে। এখন আমি একটু মান্থলিটা দেখব, তারপরে আমরা সিদ্ধান্তে আসতে পারবো। হ্যাঁ, ইস্টল্যান্ড দেখেন ওকে আছে, অসুবিধা নেই। ইস্টল্যান্ড অ্যাম্বিশাস এবং ইস্টল্যান্ডও উঠে আসবে। আসলে এখন তো সব ইন্স্যুরেন্স উঠে আসবে যার মতো করে। আপনারা যার আইটেমটা নড়তেছে না মনে করতেছেন, মন খারাপ করতেছেন, কেন বাড়তেছে না এইসব চিন্তা করতেছেন, ওই শেয়ারটা বাড়তেছে না ওই শেয়ারের নিজস্ব প্রবলেম সলভ করে উঠে আসার জন্য, আর ওই শেয়ারটা বাড়তেছে যে নিজস্ব প্রবলেম সলভ করে উঠে আসতে পারছে। ওই শেয়ারটা বুলিশ, যার বুলিশ হওয়ার মতো শক্তি আছে এবং যার বুলিশ হওয়ার প্রয়োজনও আছে। অবশ্যই মনে রাখবেন, সব প্রয়োজনীয় কাজ করে এই বাজার। ওই শেয়ারটা উঠে আসতেছে না, যার স্লো থাকার প্রয়োজন এবং যার টাইম পার করার প্রয়োজন আছে। এই জন্য আপনি দেখবেন যে শেয়ারগুলো এখন স্লো, সেই শেয়ারগুলো সামনে ফাস্ট,
এবং সেগুলা কারেকশানে মুভ করবে, আর যেগুলো এখন ফার্স্ট সেগুলো কারেকশানে যাবে। এই যে দেখেন এশিয়া আর এশিয়া প্যাসিফিক, এই দুটোটা শেয়ার এখন নড়তে পারতেছে না, এখন উঠতে পারতেছে না, এখন দেরি করতেছে। কারণ কি, একটা বড় গেম করে ফেলছে এবং সে এখনও কারেকশান শেষ করতে পারে নাই। এগুলো একদম সহজ বিষয়, এগুলো আপনারা বুঝে নেবেন। সবচেয়ে বড় দরকার হচ্ছে সেক্টরের সাথে থাকতে পারা। আপনি যদি কোনো একটা সেক্টর ওয়াইজ যদি বাজারে মুভমেন্ট হয়, আপনারা এখন দেখেন আজকে কি বলতেছে বাজার, আজকে ইন্স্যুরেন্স সেক্টর ওয়াইজ বাজার মুভমেন্ট করছে এবং বাজার পজিটিভ ছিল ইন্স্যুরেন্সের জন্য, আর বাকি কোনো সেক্টর নাই। তার মানে এক ধরনের সেক্টর ওয়াইজ মুভমেন্টে চলে যাচ্ছে আশা করতেছি, এবং যেটা আমি আগে বলে আসছি যে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর সেক্টর ওয়াইজ মুভমেন্ট শুরু করলে বাজার রেশনাল এবং বাজার লজিক্যাল, এবং সেক্টরটা মুভমেন্ট করলে আপনি আপনার আইটেমে প্রফিট পাওয়াটা নিশ্চিত থাকে, হয় আগে নয় পরে। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করা, যে আগে যাচ্ছে সে কারেকশান হবে, যে পরে যাচ্ছে সে আগে আসবে। এটাই হচ্ছে সেক্টর ওয়াইজ মুভমেন্টের নিয়ম বা ধর্ম। আপনারা এগুলো বুঝেন, কিন্তু আমি তবুও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দেখেন এই যে ইসল্যান্ডের অ্যানালিসিস বিভিন্নভাবে দেওয়া যায়, বুঝতে পারছেন? তো আমি সরাসরি সিহর্স প্যাটার্ন দিয়ে ফেলি আগে, তারপরে অন্যভাবে দেখানোর চেষ্টা করব। আমি সিহর্স প্যাটার্নের এই রেজিস্ট্যান্সটাকে ধরতেছি, রেজিস্ট্যান্স হিসেবে 27 টাকাটাকে। দেখেন ইসল্যান্ডের নেক্সট টার্গেট হচ্ছে 27 টাকা বা 28 টাকা। এটা একটা ইসল্যান্ডের নেক্সট টার্গেট। আর ইসল্যান্ডের আসের যে ক্যান্ডেল দেখছেন, এগুলো কোনো সমস্যা না, এগুলোর সমস্যার কোনো কারণ নাই। এখন ইন্স্যুরেন্সের আইটেমগুলো এখন ক্রেজি বুল হওয়ার পর্যায়ে, এগুলো পিছনে তাকাবে না, এটাই বাজারের নিয়ম। বাজার প্লে করবে, বাজার শেয়ার ধরাই দিবে। বাজার শেয়ারের দাম বাড়ায় শেয়ার ব্যবসা করার জন্য, বাজার শেয়ারের দাম বাড়ায় আপনাকে প্রফিট করানোর জন্য না। বাজার শেয়ারের দাম বাড়ায় মার্কেট মেকার, স্টেক হোল্ডার, বড় যারা আছে মার্কেট কন্ট্রোলার, বড় ইনস্টিটিউট হাউস, ওরা কিন্তু প্রাইস করায় ব্যবসা করার জন্য, ব্যবসা করার জন্য। আপনাকে সেগুলো বুঝে ট্রেড করে টিকে থাকতে হবে। এখন দেখেন এই স্ট্যান্ডের একটা আছে 27 টাকা টার্গেট, আর একটা টার্গেট আছে হলো নেক্সট টার্গেট 27 টাকা, আরেকটা টার্গেট হলো 32 টাকা। এই দুইটা ধরে আপনারা আপাতত ট্রেড করেন। আমি আর এর বেশি দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করতেছি না। ইসল্যান্ড 32 যাওয়া মানে অনেক বড় ব্যাপার, অনেক ভালো খবর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার কাছে আপনারা যদি, আমি তো আপনাদেরকে চিনতে পারতেছি, আপনারা যারা মেসেজ দিচ্ছেন, আপনারা যদি আমাকে বারবার একই জিনিসের জন্য চান, তাহলে তো আমারও তো একটা স্টেমিনার ব্যাপার আছে। আপনি আমাকে বলেন নতুন কোনো আইটেম, যেরকম ইসল্যান্ড বলছেন, আমি ইসল্যান্ড দিচ্ছি, আমি তো বুঝি কোনটার কখন দিতে হবে, কোনটার কখন রিনিউ লাগবে, কোনটার কখন আপনার রিভাইজ লাগবে, হ্যাঁ, কখন কোন শেয়ারের কী লাগবে, এটা তো আমি মোটামুটি বোঝার চেষ্টা করি অ্যাজ পার আমার অ্যানালিসিস। কোনটার কখন নতুন অ্যানালাইসিস লাগবে, নিউ অ্যানালাইসিস লাগবে, সেটাও তো আমি বুঝি। আশা করি বুঝতে পেরেছেন। এখন ইসল্যান্ডের একটা টার্গেট দেখেন 27, 60 বা 28, আর একটা টার্গেট হচ্ছে 32। আমি এই দুইটার বেশি এখন আর কোনো টার্গেট দেখাতে চাচ্ছি না ইসল্যান্ডের। এরপরে ইনশাল্লাহ দেখানো যাবে পরবর্তীতে। আর যদি 32 যায় ইসল্যান্ড, তাহলে দেখেন সেই পুরানো কথা, সেই পুরানো প্যাটার্ন আমার যেটা আমি দেখায় আসতেছি রেগুলার, সেটা হলো ইসল্যান্ড কিন্তু উঠে আসছে কত থেকে দেখেন, 27 থেকে। এই একটা রাউন্ডিং বটম, এখানেও একটা কমপ্লাই হবে যদি ইসল্যান্ড যায়। এগুলোও রাউন্ডিং বটম, আপনারা বুঝে নেন, চিনে নেন, আশা করি কাজে দিবে। এটার মাধ্যমে ইসল্যান্ড রাউন্ডিং বটম ফুলফিল করবে। আর ইসল্যান্ড তো একটু ভালোই এনার্জি ভালো মুভমেন্ট দিচ্ছে, সুতরাং ইসল্যান্ড 32 পর্যন্ত চলে যেতে পারে। এবং এই যে রাউন্ডিং বটমটা সবার আগে বা মোটামুটি ভালো লেভেলে কমপ্লিট করতে পারে ইসল্যান্ড ইন্স্যুরেন্স। আশা করি বুঝতে পেরেছেন। আর ডিটেলস কথা না বাড়ায়, ইসল্যান্ডের অ্যানালিসিস চাওয়াটা ওকে আছে, অনেক দিন দিই নাই, কিন্তু বারবার একই আইটেমের অ্যানালিসিস চান। মনে যেন আপনারা জানেনই না যে আমি এখানে সার্চ দেওয়ার স্কোপ আছে এবং সব অ্যানালাইসিস দেওয়া আছে। আপনারা ফলো করবেন হচ্ছে আমার লাস্ট অ্যানালিসিসটা যে কোনো আইটেমের, সেটা আপনার জন্য আপডেট হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।